আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসটি ভর্তি পরীক্ষার আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের মধ্যে আমরা জিএসটি পরীক্ষা যেহেতু খুব সন্নিকটে, হাতে গোনা আর কয়েকদিন মাত্র বাকি, তো এই সময়টাতে তোমরা কিভাবে নিজের প্রস্তুতি গুছাবে এবং তোমাদের পড়া যেগুলো হয়ে গেছে এগুলো কিভাবে রিভিশন দিবে সেই নমুনাটা আজকের ক্লাসের মধ্যে দেখাবো। পাশাপাশি তোমাদেরকে আজকের ক্লাসের মধ্যে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো তোমার ভর্তি পরীক্ষায় সহায়ক হিসেবে কাজ করবে। তো দেরি না করে তোমরা দ্রুত আজকের ক্লাসে একটু জয়েন হয়ে যাও। পাশাপাশি বলে রাখছি যে আজকের ক্লাসে যারা শেয়ার দিবা, পাশাপাশি তোমার হচ্ছে মেনশন দিবা বন্ধুকে, তাদেরকে আমরা আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো। তো দ্রুত তোমরা একটু ক্লাসে শেয়ার দিয়ে দাও, বন্ধুকে একটু মেনশন দিয়ে দাও, পরে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই তো দ্রুত অনেকে জয়েন হয়ে গেছে তুমি ইতিমধ্যে, দ্রুত একটু তোমরা একটু ক্লাসে জয়েন হয়ে যাও। এটা আমি দেখতে পাচ্ছি তোমরা আমার সাথে ইতিমধ্যে প্রায় অনেকেই যুক্ত হয়েছো। তো আমরা এখনই ক্লাসটা শুরু করব। জাস্ট আরেকবার একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, আমরা খুব শীঘ্রই এখনই শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, তাহলে ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। তো দেখো, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা প্রথমত যে বিষয়গুলো দেখবো আজকে এই ক্লাসের মধ্যে, আজকে এই ক্লাস আমরা 22 নম্বর ক্লাসে আসি। তো 22 নম্বর ক্লাসের মধ্যে আমরা অনেক তথ্য তোমাদেরকে সাথে শেয়ার করেছি। তো এই ধারাবাহিকতা আমরা আর একটা নতুন কিছু দেখবো। দেখো, খেয়াল করো, এই যে আমরা আজকে দেখা যাচ্ছে যে আজকে এই ইউনিটের যে পরীক্ষাটা হলো, এই ইউনিটের পরীক্ষার মধ্যে বাংলা যে কোশ্চেনটা ছিল তোমরা হয়তো অনেকেই দেখেছো, এই কোশ্চেনের মধ্যে দেখা গিয়েছে যে ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসছে, অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। তো এই দেখো, এই প্রশ্নগুলো তোমাকে যদি আয়ত্ত করতে বা ক্যাচ করতে, এখন দেখো জিএসটি কিন্তু নমুনা দেখাই দিল যে বি এবং সি ইউনিটে কিরকম পরীক্ষা হতে পারে। এই ইউনিটে পরীক্ষা দিয়ে তোমাদের নমুনা দেখালো যে এরকম আমরা পরীক্ষা নিচ্ছি বা এরকম হতে পারে। তো দেখো, যেহেতু ব্যাকরণ বেশি আসে, যেহেতু তোমাদের ব্যাকরণটা প্র্যাকটিস করাচ্ছি, খেয়াল করো প্রথমে আসে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তো এই ব্যাকরণ থেকেই ধ্বনি পরিবর্তন থেকে দেখা যাচ্ছে জিএসটি পরীক্ষা তোমার প্রশ্ন এসে থাকে। তো দেখো, এই যে ধ্বনি পরিবর্তন যে বিষয়টা, এই ধ্বনি পরিবর্তন এখানে ধ্বনি বিপর্যয়, ধ্বনি পরিবর্তন একটা প্রকার হচ্ছে কি ধ্বনি বিপর্যয়। এখানে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি প্রশ্ন করছে, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? খেয়াল করো তো, এখানে দেখো আজ থেকে আজ, অর্থাৎ এখন আগে খেয়াল করতে হবে যে ধ্বনি বিপর্যয় জিনিসটা আসলে কি। ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে কি করা, পাশ পরিবর্তন করা, অর্থাৎ বর্ণ এক পাশে ছিল আর এক পাশে চলে গেছে। যেমন বললাম, তোমার খেয়াল করো, আমি বললাম কপাট, কি বললাম? কপাট বললাম, কপাট থেকে কবাট বললাম। হ্যাঁ, আবার বললাম যে তোমার রিক্সা থেকে রিস্কা, এই যে বললাম, এই যে পরিবর্তনটা, এটাকে আমরা বলছি পাশ পরিবর্তন। অর্থাৎ ধ্বনি পাশ পরিবর্তন যখন হবে, অর্থাৎ বর্ণ কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ স্থান পরিবর্তন করবে, এক জায়গায় ছিল আর এটা চলে যাবে। মনে করো একটা বর্ণ মাঝখানে ছিল, ওটা সাথে চলে গেছে, দ্যাট মিনস ধ্বনি বিপর্যয়। এখন খেয়াল করো, দেখো আজি থেকে আজ, অর্থাৎ এটা কি ছিল? রসিকাটা পর ছিল, আগে উচ্চারিত হয়েছে, তার মানে কি এটা কি অপিনিয়তি? আমরা জানি পর রসিকার বা রসিকার আগে উচ্চারিত হলে সেটা কি হয়? অপিনিয়তি হয়। এখন দেখো পিশাস থেকে পিচাস, অর্থাৎ এখানে স ছিল মাঝখানে, এসে গেছে শেষে, তার মানে কি ধ্বনি বা বর্ণ কি হয়েছে? পাশ পরিবর্তন হয়ে গেছে, দ্যাট মিনস এটাকে বলবো আমরা ধ্বনি বিপর্যয়। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, অনেকে বলছো, ওকে শেয়ার দিয়ে দিছি রোহানুদ্দিন। তোমার সবাই যারা একটু শেয়ার দিয়ে দিবা, ক্লাসে শেয়ার দিয়ে দেবো, আমি পিডিএফ তোমাদের উত্তর সহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। ও দেখো, এই যে পিচাস থেকে, অর্থাৎ পিশাস থেকে পিচাস, দ্যাট মিনস ধ্বনি বিপর্যয়। এরকম আর কি আছে? রিক্সা থেকে রিস্কা, হ্যাঁ, এরকম শব্দগুলো আছে ধ্বনি বিপর্যয়। পরে আসি, দেখো কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরতে দিতে চাচ্ছিল না কেন? অর্থাৎ 52 দিনগুলো থেকে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর লেখা অসমাপ্ত আত্মজীবনী বই থেকে একটা নেওয়া, এই 52 দিনগুলো থেকে আমরা প্রশ্ন দেখতে পাই। তো এই কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরতে দিতে চাচ্ছিল না কেন?
মানে বঙ্গবন্ধুকে মরতে দিতে চাচ্ছিল না কেন? বঙ্গবন্ধু চাচ্ছে যে উনি অনশন করবে, অনাহারে থাকবে, অবস্থা খারাপ হবে, এক পর্যায়ে মারাও দিতে পারে। হ্যাঁ, কিন্তু ওরা চাচ্ছিল না, যে কারা কর্তৃপক্ষ চাচ্ছিল না যে বঙ্গবন্ধু মারা যাক, মারা গেলে সমস্যা হতে পারে, সেটা বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। সেই জন্য এখন এই কারা কর্তৃপক্ষ যে মারতে, মানে উনি যে মরতে চাচ্ছিলেন, মারতে পারি মরা দিতে চাচ্ছিলেন না, এখন চাচ্ছিলেন না কেন? মানে কারণটা কি? এটা কি সরকারের নির্দেশ, নাকি দেশের ভাবমূর্তি রক্ষায়, নাকি তার পরিবারের অনুরোধে, নাকি হচ্ছে জেল সুপারের আদেশে? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে এই সরকারের আদেশে, অর্থাৎ সরকারের আদেশে। হ্যাঁ, এই তো রোহানুদ্দিন, তারপর হচ্ছে জয়শ্রী, তারপর হচ্ছে আলাউদ্দিন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা উত্তর দিচ্ছ। হ্যাঁ, যারা যারা পারো তারা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবা, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবা। তো দেখি আমরা পরবর্তী কোশ্চেন, সরকার এটা হচ্ছে সরকারের নির্দেশে। পরে ভাই আমরা দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তান থেকে দেশে প্রত্যাবর্তন করেন, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তান থেকে, অর্থাৎ যখন পাকিস্তানে ছিল, যখন দেশ স্বাধীন হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরলেন, এটা কত তারিখে? দেখো উনি দেশ থেকে, এখন আমাকে এইটাকে বলো যে উনি কত তারিখে তোমার হচ্ছে জেল থেকে ছাড়া পেলেন, পাশাপাশি উনি কত তারিখে দেশে ফিরলেন। দুইটা প্রশ্ন, উনি কত তারিখে জেল থেকে ছাড়া পেয়েছেন এবং কত তারিখে দেশে ফিরলেন। এই তো হ্যাঁ, আইরিন বলছো, হ্যাঁ আইরিন বলছো সি নাম্বার, 3-এর সি হবে, অর্থাৎ এইটা 1972 সালের 10 জানুয়ারি, অর্থাৎ 1972 সালের 10 জানুয়ারি দেশে ফিরেন, তার মানে প্রত্যাবর্তন করেন, মানে দেশে ফিরে আসছেন। এটাকে আমরা বলি 10 জানুয়ারি কি বলি আমরা? দেশ প্রত্যাবর্তন দিবস। এখন প্রশ্ন হচ্ছে উনি জেলখানা থেকে ছাড়া পেয়েছিলেন কত তারিখে? ছাড়া পেয়েছিলেন কত তারিখে? একজন বলছো হ্যাঁ 8 জানুয়ারি, ঠিক আছে, গুড, 8 জানুয়ারি। হ্যাঁ, আবিদা সুলতানা, তারপর হচ্ছে হ্যাঁ ওকে ভাইয়া। তারপর আমরা পরবর্তী প্রশ্ন চলে আসি, স্বরসঙ্গতির উদাহরণ কোনটা? অর্থাৎ আগে তোমাকে বুঝতে হবে যে স্বরসঙ্গতি জিনিসটা আসলে কি। স্বরসঙ্গতি দ্যাট মিনস স্বরধ্বনিগত পরিবর্তন, স্বরধ্বনিগত পরিবর্তন। এখন খেয়াল করো তো নিচের বাক্যগুলোর মধ্যে স্বরধ্বনিগত পরিবর্তন কোথায় হয়েছে? এখন হইবে থেকে হবে, অর্থাৎ সাধু থেকে চরিত্রের ব্যাপার সেবার আসছে, তার মানে কি? অবিশ্রুতি। আমরা জানি সাধু থেকে যখন চরিত্রের ব্যাপার সেবার হবে তখন সেটা কি হবে? অবিশ্রুতি হবে, তাহলে এটা অবিশ্রুতি, এটা হচ্ছে না। রাত্রি থেকে রাইত, এটা পরের রসিকার আগের উচ্চারিত হচ্ছে, তার মানে কি? এটা অপিনিহিতি, এটাও হবে না। এখন দেখো জিলিয়া থেকে জেলে, দেখো জিলিয়া থেকে জেলে হয়ে গেছে, এখন কি হয়েছে? লোপ পেয়ে গেছে, লোপ অন্তস্থ লোপ পেয়ে গেছে, এটা বর্ণ লোপ পাইছে, তাহলে এটা কি হচ্ছে না? এটা ব্যঞ্জন বর্ণ লোপ পাইছে, তার মানে কি? এটা স্বরসঙ্গতি না, এটা হচ্ছে সমীভাবনিত পর্বে। বাট এইটা দেখো দেশি থেকে দিশি, অর্থাৎ একটা স্বরবর্ণের কারণে আর একটা স্বরবর্ণের যখন পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলছি স্বরসঙ্গতি। অর্থাৎ এটা দেশি থেকে দিশি, অর্থাৎ প্রথম বর্ণ ঠিক নাই, শেষের বর্ণ কিন্তু ঠিক আছে, দিশি স্বরসিকার সি, এখানে স্বরসিকার সি, বাট এখানে দয়রেখা দে ছিল, এখানে দয়রসিকার দি হয়ে গেছে, মানে কি? এটা এই স্বরধ্বনিগতি পরিবর্তন, দ্যাট মিনস এটাকে বলা হয় স্বরসংহতি। আশা করি তোমাদের কাছে এটাও ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, স্বরসংহতি। হ্যাঁ, স্বরসংগতি, আশা করি এটাও বুঝতে পারছো। হ্যাঁ ওকে ভাইয়া। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো পরবর্তী প্রশ্নটা দেখি যে বঙ্গবন্ধুকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছিল কিসে করে? অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে তোমার হচ্ছে নারায়ণগঞ্জে এই যে মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা উনি কিসে করে গিয়েছিলেন? কিসে করে গিয়েছিলেন? একটা হচ্ছে কি দেখো ঘোড়ার গাড়িতে, একটা হচ্ছে নৌকা, একটা হচ্ছে জাহাজ, আর একটা হচ্ছে ট্যাক্সিতে করে। এখন ঢাকা থেকে নারায়ণগঞ্জে তিনি আসতেন, হ্যাঁ ঢাকা থেকে কারাগার থেকে নারায়ণগঞ্জে বন্দরে আসতেন। এই যে মাঝখানে যে যাতায়াতের যে পথটা উনি কিভাবে আসছিলেন? এটা কি ট্যাক্সি করে আসছেন, জাহাজে করে, নৌকা করে, নাকি হচ্ছে বিমান করে বা ঘোড়া গাড়িতে করে? কোনটা করে আসছিলেন? হ্যাঁ একজন বলছো, হ্যাঁ আইরিন বলছো 4-এর সি ভাইয়া, 5-এর আবিদা সুলতানা বলছো, আইরিন বলছো। হ্যাঁ সবাই দ্রুত আনসার দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ পরে দেখি এখানে এটা উত্তর কি হবে। এটা উত্তর কি হচ্ছে? দেখো এটা হচ্ছে ট্যাক্সিতে করে, অর্থাৎ ট্যাক্সিতে করে তিনি হচ্ছেন ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসেন। এই তো গুড, সবাই বলছো ট্যাক্সিতে করে। আলাউদ্দিন, মারিয়া আক্তার, তিন্নি, সবাই বলছো যে হচ্ছে ট্যাক্সিতে করে। ওকে, তার সঠিক উত্তর আমরা পাচ্ছি। ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসে কিছু করে ভাইয়া? ট্যাক্সিতে করে। ওকে, পরে আসি যে গল্প থেকে গপ্প, মানে কি? গল্প ছিল, লয় প ছিল, এখানে লয় ল হয়ে গেছে। এখন দেখো যে গল্প থেকে গল্ল, এই কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা কি স্বরসঙ্গতি? স্বরসঙ্গতি হবে না, কারণ কি? স্বরসঙ্গতি মানে হচ্ছে স্বরধ্বনিগত পরিবর্তন। এখন দেখো তো এটার মধ্যে কি স্বরধ্বনি পরিবর্তন হয়েছে? না, এটার মধ্যে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয়, তার মানে কি? এটা বাদ যাচ্ছে। এখন দেখো বিষয়ী ভবন, বিষয়ী ভবন মানে হচ্ছে দুইটা সেম বর্ণ থেকে একটা পরিবর্তন হওয়া। এখন ল আর প আলাদা বর্ণ, আবার এখানে আলাদা বর্ণ থেকে এক বর্ণ হয়ে গেছে, তাহলে মানে কি? এটা বিষয় ভবন না।
বিষম ভবন হতে হলে কি করতে হবে? দুইটা সেম বর্ণ হতে হবে, মানে সেম বর্ণ থেকে এটা পরিবর্তন হবে, তার মানে বিষম ভবন হচ্ছে না। অসমীকরণ মানে কি? অসমীকরণ জিনিসটা হচ্ছে এরকম, ধপধপ থেকে ধপাধপ, টপ টপ থেকে টপাটপ, এরকম আর কি। এখন তিনটাই হলো না, বাকি রইল কোনটা? সমীভবন। এটা কি ভাইয়া? সমীভবন। সমীভবন মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। ওকে, তারপর আসি পরবর্তী প্রশ্ন চলে আসি। এই যে এটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি জন্য ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি জন্য, অর্থাৎ কি কারণে তিনি ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন? কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? মানে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা বিশেষ কারণে তিনি চিন্তিত হয়ে পড়লেন। কারণটা কি? কারণটা কি ঢাকার খবর পেয়ে, নাকি ফরিদপুরের খবর পেয়ে, বাড়ির খবর পেয়ে, নাকি হচ্ছে গোপালগঞ্জের খবর পেয়ে? বলো, কি কারণে তিনি হচ্ছে বিশেষ চিন্তিত হয়ে পড়লেন? বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দিতে চেষ্টা করো। ভাই এই প্রশ্নের সঠিক উত্তরটা কি? হ্যাঁ, আবিদা বলছো, আইরিন বলছো, সবাই একটু চেষ্টা করো, কমেন্ট দেওয়ার চেষ্টা করো যে ঢাকায় খবর পেয়ে, ফরিদপুরের খবর পেয়ে, নাকি হচ্ছে বাড়ির খবর পেয়ে, গোপালগঞ্জের খবর পেয়ে। সঠিক উত্তর হচ্ছে ঢাকার খবর পেয়ে। যখন তিনি ঢাকার খবর পেলেন, ঢাকায় গোলাযোগ হচ্ছে, ভাষা আন্দোলন হচ্ছে, তো হ্যাঁ এই তো সবাই উত্তর দিয়েছ। হ্যাঁ, আলাউদ্দিন বলছো সাথে এই নাম্বারটা, অর্থাৎ এই ঢাকার খবর পেয়ে তিনি হচ্ছেন বিশেষ চিন্তিত হয়ে পড়লেন, বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। ওকে, তারপরে আমরা পরবর্তী প্রশ্ন আসিবে। নিচের কোনটিতে, অর্থাৎ নিচের কোনটিতে মধ্য স্বরগমের প্রয়োগ হয়েছে? মধ্য স্বরগমের প্রয়োগ হয়েছে, এটা কি ফিল্ম থেকে ফিল্ম? এটা মধ্য স্বরগম মানে কি? মধ্য স্বরগম হচ্ছে এমন একটা জিনিস যেটা মাঝখানে মানে দেখো, মধ্য স্বরগম মানে কি? মাঝখান, স্বরাগম, আগম মানে কি? আসা, স্বর মানে কি? স্বরধ্বনি, অর্থাৎ মাঝখানে যখন স্বরধ্বনি আসবে দ্যাট মিনস এটাকে আমরা বলবো মধ্য স্বরগম। এখন ফিল্ম থেকে ফিল্ম, খেয়াল করো। আর মধ্য স্বরগম চিনার উপায় আরেকটা সহজ উপায় হচ্ছে যুক্তবর্ণ যখন ভেঙে লিখবো, কি লিখবো? যখন আমি যুক্তবর্ণ, অর্থাৎ দেখো এখানে যুক্তবর্ণ ছিল, এখানে ভেঙে লিখছি, যখন যুক্তবর্ণ থেকে ভেঙে লিখবো তখন সেটা কি হবে ভাইয়া? মধ্য স্বরগম হবে। আমি আবার বলছি, যখন তুমি তোমার হচ্ছে যুক্তবর্ণ থেকে ভেঙে লিখবা তখন সেটা কি হবে? মধ্য স্বরগম হবে। এখন গ্লাস থেকে গ্লাস, দেখো তো এটার মধ্যে এই হয়েছে কিনা? ফিল্ম, গ্লাস পারান, গ ল আছে, এখানে কি মধ্য মাঝখানে আসছে? একার আছে কোথায়? শুরুতে আসছে, তার মানে এটা না, এটা শুরুতে স্বরগম। এটা হচ্ছে শুরু স্বরগম যেটা সেটা মানে আদ্য স্বরগম। এখন মধ্য স্বরগম যেটা, সেটা হচ্ছে কি? ফিল্ম থেকে ফিল্ম, আজকের লরিশিকা লি আসছে, বাট এখানে লরিশিকা ছিল না, এখানে আসছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি? মধ্য স্বরগম। আশা করি এটাও বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন চলে আসি। দেখো, একই স্বরের যখন পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে কি বলে? অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, মনে করো আমি এখানে লিখলাম ধপ, এখানে কি লিখলাম ভাইয়া? এখানে লিখলাম, মনে করো কি লিখছি? এখানে লিখলাম ধপ, সরি মনে করো আমি এখানে কি লিখলাম? ধপ, কি লিখছি ভাইয়া? ধপ। আবার এখানে লিখছি ধপ, হ্যাঁ ধপ ধপ। এখন ধপ ধপ একই স্বর না? একই স্বর। এখন মাঝখানে আমি দেখলাম আকার দিয়ে দিলাম, তো ধপা ধপ, ধপা ধপ, এই যে পরিবর্তন, কি বলছে? একই স্বরের পুনরাবৃত্তি, মানে এই ধপ ধপ দুইটা জিনিস একই, এটা পুনরাবৃত্তি হলো। এটাকে দূর করার জন্য কি করলাম? মাঝখানে একটা কি লিখলাম? স্বরধ্বনি আনলাম, এই যে মাঝখানে স্বরধ্বনি আনলাম, আনার পর কি হলো? যখন এটাকে আনলাম তখন কি ধপা ধপ হয়ে গেল, ধপা ধপকে এটা কি? অসমীকরণ, এটাকে বলা হয় অসমীকরণ। হ্যাঁ, বি নাম্বার, এই তো মারিয়া তিনি বলছো বি নাম্বার, লিমন হাসান, সূর্য বলছো, হ্যাঁ সবাই বলছো তোমার হচ্ছে বি নাম্বার, অর্থাৎ অসমীকরণ। আশা করি এটা বুঝতে পারছো। যেমন টপ টপ থেকে টপাটপ, এগুলো সবগুলো হচ্ছে অসমীকরণ। পরে আসি যে কোনটি অবিশ্রুতির উদাহরণ নয়? কোনটি অবিশ্রুতির উদাহরণ নয়? আজি থেকে আইজ, চলিল থেকে চলল, নাকি আসিয়া থেকে এসে, নাকি কন্যা থেকে কন্যা? এখন অবিশ্রুতি জিনিসটা কি? অবিশ্রুতি জিনিসটা হচ্ছে সাধু থেকে চলিত, অর্থাৎ যখন সাধু থেকে চলিত হবে তখন সেটাকে আমরা বলবো অবিশ্রুতি। এখন দেখো তো কোনটার মধ্যে সাধু থেকে চলিত ব্যাপারটা আসছে? বলো কোনটার মধ্যে সাধু থেকে চলিত ব্যাপারটা আসছে? এই তো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি 10-এর, হ্যাঁ এই তো একজন বলছো 10-এর হচ্ছে সি নাম্বারটা, এটা আসিয়া থেকে এসে। দেখো এখানে বলছে কি? দেখো অবিশ্রুতি নয়, সরি এখানে বলছে অবিশ্রুতি নয়। কোনটি অবিশ্রুতি উদাহরণ নয়? উদাহরণ নয় বলছে, কোনটা নয়? এখানে নয় বলছে, খেয়াল করে একটু চেষ্টা করে
এখানে দেখার চেষ্টা করে, এখানে 9 বলছে, কোনটি অবিশ্রুতি উদাহরণ নয়? বলো কোনটা অবিশ্রুতি উদাহরণ নয়? এখানে 9 বলছে, চিন্তা করো অবিশ্রুতি মানে কি? সাধারণ চলিত ব্যাপার। দেখো আজি থেকে আইজ, এটা কি হয়েছে ভাইয়া? এটা হয়েছে? হয় নাই। এটা কি রসিকা ছিল শেষ আগে চলে আসছে, এটা হয় নাই, তাহলে এটাই শুরু করতে হতে পারে। আজি থেকে আইজ এটা কি হয়েছে ভাই? এটা হচ্ছে তোমার হচ্ছে অপিনিহিতি, অর্থাৎ পরের রসিকারটা আগে যখন উচ্চারিত হবে তখন সেটাকে আমরা বলবো অপিনিহিতি। তাহলে এটা অপিনিহিত যাচ্ছে, তার মানে কি এটা অবিশ্রুতি নয়, তার মানে সবগুলো অবিশ্রুতি, বাট এটা নয়, তার মানে শুরু করতে কি এটা। পরে একটু আসি, এই কন্যা থেকে কন্যা, হ্যাঁ এটাও কি একটা অপিনিহিতি, বাট এই দুইটা সরি করতে, এই দুইটা হচ্ছে অপিনিহিতি না, বাট এই দুইটা হচ্ছে অবিশ্রুতি। এই যে আজি থেকে আইজ আর কন্যা থেকে কন্যা, এই দুইটাকে আমরা বলবো অপিনিহিতি, বাট এই যে চলিল থেকে চললো, আসিয়া থেকে এসে, এই দুইটা হচ্ছে অবিশ্রুতি। হ্যাঁ এই তো শেষ। ওকে ওকে ভাইয়া, পরে আসি। দেখো 1970 সালের নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? অর্থাৎ 52 দিনগুলোর মধ্যে আমরা স্পষ্ট ওখানে উল্লেখ পাই যে তোমার হচ্ছে একটা দল ছিল, ওই দলটা 70 সালের নির্বাচনের মধ্যে নিরঙ্কুশ, মানে যেখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, যেখানে কোনো তুলনা করা নাই, সিস্টেমও নাই, সেই একটা দল, এই দলটা সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ সবচেয়ে বেশি ভোট লাভ করে। এটা কোন দলটা? এটাকে যুক্ত ফ্রন্ট, কৃষক প্রজা পার্টি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নাকি হচ্ছে আওয়ামী লীগ? সেটা কোন দল? হ্যাঁ এটা কোন দল একটু বলো। আলাউদ্দিন, হ্যাঁ পরে বলছো আবিদা সুলতানা, হ্যাঁ তিন্নি বলছো 11 ডি নাম্বারটা, হ্যাঁ সবাই বলছো ডি নাম্বার, অর্থাৎ এই আওয়ামী লীগ। তোমরা জানো 1970 সালের নির্বাচনের মধ্যে নির্বাচন হয়েছিল, এটা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ওকে, তারপরে আসি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিসের ভিত্তিতে সমগ্র জাতিকে অবিনরব লক্ষ্যে একত্র করা, অর্থাৎ এক লক্ষ্যের মধ্যে উনি আবদ্ধ করেন? কিসের ভিত্তিতে? 6 দফার ভিত্তিতে, 11 দফার ভিত্তিতে, 15 দফার ভিত্তিতে, নাকি 24 দফার ভিত্তিতে? দেখো একটা দফা ছিল, ওই দফাটার মধ্যে মানে সমগ্র জাতিকে তিনি একটা লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে সীমাবদ্ধ করে দেন। এখন ওইটা কি? এটা কি 6 দফা, 11 দফা, নাকি 15 দফা? এটা অবশ্যই কি 6 দফা আন্দোলন। হ্যাঁ 6 দফা, গুড, সেটা হচ্ছে অবশ্যই 6 দফা। ওকে ভাইয়া, পরে আসি। পরবর্তী কোশ্চেন হচ্ছে কি দেখো 13 নম্বর হচ্ছে 15 ফেব্রুয়ারির আর কাকে জেল গেটে আনা হয়েছিল? অর্থাৎ 15 ফেব্রুয়ারির মধ্যে বঙ্গবন্ধুর পাশাপাশি আরো একজনকে জেল গেটে আনা হয়েছিল, সে কে? মহিউদ্দিন আহমেদ, নাকি হচ্ছে শামসুদ্দিন, নাকি হচ্ছে আমির হোসেন, নাকি হচ্ছে খান সাহেব ওসমান আলীকে? কাকে বঙ্গবন্ধুর পাশাপাশি নিয়ে এসেছিল জেলখানাতে, বা জেলখানাতে আনা হয়েছিল? হ্যাঁ তাসমিন বলছো, হ্যাঁ তাসমিন সবাই বলছো যে তোমার হচ্ছে 13 নাম্বারটা, অর্থাৎ মহিউদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি 15 ফেব্রুয়ারি জেল গেটে আনা হয়েছিল। তো সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম মহিউদ্দিন আহমেদকে। পরে আসি, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? অর্থাৎ খেয়াল করো, আমি বললাম লাল, কি বলছি ভাইয়া? লাল দুটো সমবর্ণ না, সেম বর্ণ না, সেম বর্ণ, লাল দুইটাই ল। এখন দুইটা সমবর্ণ থেকে যখন আমি একটা পরিবর্তন করবো, বললাম লাল থেকে বললাম নাল, কি বললাম? নাল। যেখানে এখানে দুইটা সমবর্ণ ছিল, মানে সেম বর্ণ ছিল, এখান থেকে একটা পরিবর্তন করে দিছি, এই যে লাল থেকে নাল করলাম। এখন এটাকে আমরা কি বলবো? আমরা একটু বলবো এটা হচ্ছে এটা কি ভাইয়া? এটা হচ্ছে বিষমীভবন। অর্থাৎ বিষমীভবনের যেমন একটা জিনিস যেটা দুইটা সেম বর্ণ, ওখান থেকে একটা পরিবর্তন হবে, তখন সেটাকে আমরা বলবো বিষমীভবন। হ্যাঁ এই তো গুড, হ্যাঁ সবাই বলছো ডি নাম্বার, অর্থাৎ 14 ডি নাম্বার সঠিক উত্তর, 14 ডি। দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে আমরা বলবো বিষমীভবন। ওকে ভাইয়া, পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে পাঠানো হয়েছিল কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে পাঠানো হয়েছিল কেন? পরিদর্শনের জন্য, সরকারের নির্দেশ, নাকি রাজনৈতিক কারণে, নাকি হচ্ছে আইনি কারণে? কোনটা? কোন কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে ফরিদপুরে শিফট করা হয়? ঢাকা থেকে ফরিদপুরে শিফট করা হয়, কারণটা কি ভাইয়া? এখানে মানে কোন কারণে তাকে তোমার হচ্ছে ঢাকা থেকে ফরিদপুরে শিফট করা হয়? হ্যাঁ 15 বি নাম্বার, অর্থাৎ সরকারের নির্দেশ, অর্থাৎ সরকারের কারণে, সরকারের আদেশের কারণে তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে তোমার হচ্ছে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। ওকে, তারপর আমরা এটাও পেলাম। পরবর্তী প্রশ্নে চলে আসি। এই যে দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, বঙ্গবন্ধু কোথায় পৌঁছে খবর পেলেন জাহাজ ছেড়ে চলে গেছে? অর্থাৎ তিনি এমন একটা জায়গা পৌঁছেছেন, পৌঁছার পরে শুনতে পেলেন যে জাহাজ ছেড়ে চলে গেছে, অর্থাৎ ওই জায়গা থেকে জাহাজে যাওয়ার কথা ছিল, বাট ওই জায়গাটার নামটা কি? স্পেসিফিক নামটা
কি? হ্যাঁ, ও নামটা কি তোমরা একটু বলো, কমেন্ট করে বলো। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খবর পেলেন জাহাজ ছেড়ে চলে গেছে, ঢাকা সদর ঘাটে, চণ্ডীপুর ঘাটে, মেঘনা ঘাটে, নাকি নারায়ণগঞ্জের ঘাটে, কোন ঘাট থেকে উনি শুনতে পেলেন বা জানতে পেলেন তোমার হচ্ছে জাহাজ ছেড়ে চলে গেছে? জাহাজ ছেড়ে চলে গেছে, এই তো। হ্যাঁ, সবাই হচ্ছে বলছো ডি নাম্বার, অর্থাৎ নারায়ণগঞ্জ ঘাট থেকে তিনি জানতে পেলেন তোমার হচ্ছে বঙ্গবন্ধু মানে পৌঁছার পরে বুঝতে পারলেন যে তোমার জাহাজ ছেড়ে এটা চলে গেছে। পরবর্তী প্রশ্নে আসবে আমরা, দেখো এই যে এটা কি ভাই? এটা হচ্ছে কোনটি অপিনিহিতের উদাহরণ? কোনটি অপিনিহিতের উদাহরণ? অপিনিহিত জিনিসটা কি আসলে? অপিনিহিত তোমাদের বলছিলাম, অপিনিহিতের মধ্যে খেয়াল করো সবগুলো রসিকার, মানে রসিকা 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 রসিকার, মানে সবগুলো রসিকার। তার মানে বুঝে নিবা যে অপিনিহিত মানে হচ্ছে রসিকারের ব্যাপার সেবা, রসিকারের ব্যাপার সেবা। তার মানে পরের রসিকা যখন আগে উচ্চারিত হবে তখন সেটাকে আমরা বলবো অপিনিহিতি। এখন রাইট, রাত থেকে আমি বললাম রাত্র, রাত্র থেকে বললাম রাইট, পরে এই যে রাত্র থেকে বললাম রাইট বললাম, হ্যাঁ, বা রাত্রি থেকে কি বললাম? রাত্রি। হ্যাঁ, খেয়াল করো, আমি বললাম রাত্রি, রাত্রি থেকে বললাম রাইট, কি বললাম? রাইট। এখন রাত্রির মধ্যে রসিকা যেটা আছে এটা যদি ভেঙে লিখি, রয়কার রা, পরে হচ্ছে কি তো, পরে হচ্ছে রসিকার, অর্থাৎ শেষে রসিকার আছে। এখন এটা যদি আমি আলাদা করে লিখি তাহলে কিভাবে হবে? রয়কার রা রসই প্লাস তো, অর্থাৎ এখানে ছিল শেষে রসিকার আর এখানে মাঝখানে চলে আসছে, মানে কি শেষের টাকা চলে আসছে, মানে কি এটা তাহলে কি অপিনিহিতির ব্যাপার স্যাপার। তাহলে সঠিক উত্তর হচ্ছে রাইট, সঠিক উত্তর হচ্ছে কি রাইট। এই তো এই নাম্বারটা সঠিক উত্তর এ। ওকে, পরে আসি, দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টায় স্টেশনে পৌঁছলেন? অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেখলেন গাছ ছেড়ে চলে গেছে, পরবর্তী আবার রাত একটা ট্রেনে জাহাজ আসলো, ওই জাহাজ চলে গেল। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টা স্টেশনে পৌঁছলেন? কয়টা বাদে স্টেশনে পৌঁছলেন? 9টা, 10টা, 11টা, দেখো হচ্ছে 12টা। উনি যখন স্টেশনে পৌঁছান তখন জাহাজ ছেড়ে চলে গেছে। এমন সময়টা কখন? ওই সময়টা কখন যে বঙ্গবন্ধু পৌঁছালেন আর জাহাজ চলে গেছে, বাট কখন এটা বলো তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টা স্টেশনে পৌঁছলেন? 9টায়, 10টা, 11টা নাকি 12টায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি তোমরা, হ্যাঁ 11টা, গুড অ্যান্সার। এই তো 11টায়। কয়টা ভাইয়া? 11টা, অর্থাৎ সঠিক উত্তর পাচ্ছি আমরা 11টা। রাত 11টায় তিনি তখন স্টেশনে লঞ্চ ঘাটে পৌঁছেন, বাট জাহাজ চলে গেছে। ওকে, এটা আমরা পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন আমরা আসছি, এই দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেল গেটে আধা ঘন্টা দেরি করেন? অর্থাৎ উনি কোন জেল গেটে আধা ঘন্টা দেরি করেন? কারণ কি জানে, যাতে করে দেরি করলে কোন একটা সহপাঠীর সাথে, সহপাঠী বা সহকর্মীর সাথে দেখা হলে অন্তত বাসা জানতে পারবে যে আমি কোন জেলে আছি বা কোথায় আছি। ঠিক আছে, এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেল গেটে আধা ঘন্টা দেরি করেন? এটা কি ফরিদপুর জেল গেটে, এটা কি ময়মনসিংহ জেল গেটে, নারায়ণগঞ্জ জেল গেটে, ঢাকা জেল গেটে? কোন জেল গেটে তিনি আধা ঘন্টা লেট করেন বা দেরি করেন? হ্যাঁ, একজন বলছো ফরিদপুর জেল গেটে, গুড। এর অ্যান্সার হচ্ছে ফরিদপুর জেল গেটে। অর্থাৎ এই ফরিদপুর জেল গেটের মধ্যে তিনি কি করেন? আধা ঘন্টা দেরি করেন। কারণ হচ্ছে যাতে করে তোমার হচ্ছে আশেপাশে মানুষের সাথে দেখা হলে অন্তত বাসায় খবরটা দিতে পারবে যে আমি এখন কোন জেল গেটে আছি। ওকে, আমরা এটা পেলাম। পরবর্তী প্রশ্ন চলে আসি ভাইয়া, 20 নাম্বার। দেখো 20 নাম্বার কি বলছে ভাইয়া? 20 নাম্বার এখানে বলা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার আসতে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর কার আসতে দেরি হবে ভেবে চা খেতে চাইলেন। অর্থাৎ খেয়াল করো, এখানে বলা হয়েছে বঙ্গবন্ধু চা খাইছেন। চা খাওয়ার যে সময়টা পাইছেন, এই সময়টাতে কারো আসার কথা ছিল, বাট আসে নাই। এখন সে কি নেতাকর্মীদের, জেল অফিসারের, মহিউদ্দিনের নাকি হচ্ছে বন্ধুদের, কার আসার কথা ছিল? যখন তিনি আসেন না তখন বঙ্গবন্ধু চা খাইলেন। সে কে? হ্যাঁ, 20-এর একজন বলছো বি নাম্বারটা, অর্থাৎ কেউ বলছো বি, কেউ বলছো এ। অর্থাৎ সঠিক উত্তর বলে দিচ্ছে, সঠিক উত্তর হচ্ছে জেল অফিসারের। অর্থাৎ জেল অফিসারের আসার কথা ছিল, বাট উনি একটু লেট করে আসছেন। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার আসতে দেরি হয় ভেবে চা খাতে বসলেন, সেটা হচ্ছে জেল অফিসারের আসতে দেরি হয়েছে। হ্যাঁ, বি নাম্বারটা, 20-এর বি। ওকে, তারপর আসে দেখে সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এটা কোথেকে আসছে ভাইয়া? রেইনকোট থেকে আসছে। এটা রেইনকোট। সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। মিলিটারি এই কথাটা কাকে বলে? অর্থাৎ দেখো, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা, অর্থাৎ কোনো কিছু কবিতা লেখা বা ভ্যান করা বা ভ্যানিতা করা, এরকম কিছু করা কি মিলিটারিকে, এই যে অপরাধ, এই যে কথাটা মিলিটারি, এই কথাটি কাকে বলে, কাকে বলেছে?
যে আমাদের নিয়ে বা সেনাবাহিনীদের নিয়ে এই কথা বললে কিন্তু এটা অপরাধ। কাকে বলেছে কথাটা? প্রিন্সিপালকে, না হচ্ছে আকবর সাদিদকে, নুরুল হুদাকে, নাকি আব্দুস সাত্তার মিদাকে? হ্যাঁ ফিজ বলছো, হ্যাঁ আমরা ফিজ বলছো 20-এর বিরুদ্ধে। 21-এর কত হবে সবাই একটু বলো, 21-এর কত হতে পারে? প্রিন্সিপালকে, আকবর সাদিদকে, নাকি এটা? হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে প্রিন্সিপালকে, অর্থাৎ 21-এর আমরা উত্তর পেলাম প্রিন্সিপাল। 21-এর উত্তর কি পেলাম ভাইয়া? প্রিন্সিপালকে তোমার হচ্ছে মিলিটারি বললো যে আমাদেরকে নিয়ে বা সেনাবাহিনীকে নিয়ে মজা করে ঠাট্টা করে শায়েরি করা খুব বড় অপরাধ, খুব বড় অপরাধ। ওকে ভাইয়া আমরা পেলাম। পরে আসি, পরবর্তী প্রশ্ন হচ্ছে বিদেশি শব্দের উদাহরণ কোনটা? খেয়াল করো, বিদেশি শব্দের উদাহরণ কদবেল, আনচান, হরদম, রামদা। এখন বিদেশি শব্দ তুমি কিভাবে চিনবা? চিনার উপায় হচ্ছে বিদেশি উপসর্গ আছে। কি আছে ভাইয়া? উপসর্গ থাকবে। কারণ রাম আমরা জানি র, রাম, স, সু, হা, এই যে রাম এটা কিন্তু উপসর্গ, হ্যাঁ বাংলা উপসর্গ। পরে হচ্ছে এই যে আন এটা উপসর্গ, কদ উপসর্গ। মানে যে হর, এই যে হর যেটা আছে, এই হরটা হচ্ছে বিদেশি উপসর্গ। কি উপসর্গ ভাইয়া? বিদেশি উপসর্গ, দ্যাট মিনস হরদম। এটা অবশ্যই বিদেশি শব্দের উদাহরণ, এটা হচ্ছে বিদেশি শব্দের উদাহরণ হরদম, হরদম। আশা করি এটা তোমাদের কাছে বুঝতে পারছো। হ্যাঁ এটা হচ্ছে সি নাম্বারটা, অর্থাৎ সি নাম্বার, সঠিক উত্তর হচ্ছে সি। হ্যাঁ তো গুড, ওকে ওকে ভাইয়া। পরে আসি আমরা পরবর্তী প্রশ্ন চলে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে এটা, কোন চোখ, এই দেখো কোন দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল? অর্থাৎ তোমার হচ্ছে রেনকুট গল্পের মধ্যে মিলিটারিরা তোমার হচ্ছে দুইজন ব্যক্তির চোখ বেঁধে তোমার হচ্ছে আংটা ঝুলে দিয়েছিল, আংটা এইভাবে ঝুলে রাখছিল, বুঝছো? এবং ঝুলে রাখছে, শাস্তি দিয়েছিল, এভাবে ঝুলে শাস্তি দিয়েছিল আর কি। তো এই যে ঝুলে শাস্তি দেওয়ার ব্যাপারটা, এখন কোন দুজনকে চোখ বেঁধে দিয়েছিল, মানে চোখ বেঁধে তোমার নিয়ে যাওয়া হয়েছিল? এই দুজন কে? প্রফেসর নুরুল হুদা প্রিন্সিপাল, নুরুল হুদা আব্দুস সাত্তার মিদা প্রিন্সিপাল, আকবর সাজিদ প্রিন্সিপাল ও আব্দুস সাত্তার মিদা। কাকে বা কোন দুজনকে তোমার হচ্ছে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল বা চোখ বেঁধে দেওয়া হয়েছিল? হ্যাঁ বি নাম্বার। একজন বলছো নুরুল হুদা, পাশাপাশি আব্দুস সাত্তার মিদা। এই যে আব্দুস সাত্তার মিদা হচ্ছে আব্দুস সাত্তার মিদা আর হচ্ছে নুরুল হুদা জিওগ্রাফি আর হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দুজনের শিক্ষক। এই দুজন শিক্ষককে তোমার হচ্ছে মিলিটারিরা সন্দেহ করে তোমার হচ্ছে ওনাদের দুজনকে চোখ বেঁধে ওনাদের আস্তানা যে ঘর আছে ওখানে নিয়ে গিয়েছিলেন। ওকে ভাইয়া পেয়েছি। পরে আমরা আসি, দেখো কলেজের জন্য কেনা আলমারিগুলো কোন গাড়ি করে নিয়ে আসা হয়? অর্থাৎ কলেজের জন্য কেনা আলমারিগুলো কোন গাড়ি করে, অর্থাৎ কলেজের জন্য যে আলমারিগুলো কেনা হয়েছে ওই আলমারিগুলো কোন গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল? হ্যাঁ এটা কি ট্রাকে করে নিয়ে আসছিল, পিক আপ করে, ঠেলা গাড়িতে করে, নাকি বাসে করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন গাড়িতে করে তারা এই মালামালগুলো বা ওই যে আলমারিগুলো নিয়ে আসছিল? এটা কি? অবশ্যই ঠেলা গাড়ি। এটা কি ভাইয়া? ঠেলা গাড়ি করে তোমার হচ্ছে নিয়ে আসছিল। তাহলে আমরা পেলাম ঠেলা গাড়ি করে তোমার হচ্ছে আলমারিগুলো নিয়ে আসা হয়েছিল। ওকে তারপর আমরা পরবর্তী প্রশ্ন আসি। দেখো 25 নাম্বার বলা হয়েছে জাদ্রেল মিলিটারি পান্ডাকে দেখে প্রিন্সিপালের কালো মুখটা কেমন হলো? খুব ইজি কোশ্চেন এটা, তোমরা আশা করি যারা গল্পটা পড়েছো তারা পারবা। যে জাদ্রেল মিলিটারি পান্ডাকে দেখে প্রিন্সিপালের কালো মুখটা কেমন হলো? কালো মুখটা কি? কালো মুখটা সাদা হয়ে গেছে, এই কালো মুখটা নীল হয়েছে, লাল হয়েছে, ফ্যাকাশে, নাকি বেগুনি হয়েছে? কোনটা? প্রিন্সিপালের কালো মুখটা কি হয়ে যায়? হ্যাঁ একজন বলছো 5-এর ডি নাম্বার, ফ্যাকাশে। না ফ্যাকাশে না ভাইয়া, ফ্যাকাশে না, কালো মুখটা তার বেগুনি হয়ে যায়। কি হয়ে যাবে? বেগুনি হয়ে যায়। সঠিক উত্তর হচ্ছে বেগুনি। অর্থাৎ প্রিন্সিপাল ওই যে মিলিটারি পান্ডাকে দেখে প্রিন্সিপালের কালো মুখটা বেগুনি হয়ে যায়। ওকে তারপরে পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে মিসক্রিয়েন্টরা কলেজে কি বেশে ঢুকেছিল? অর্থাৎ দুষ্কৃতকারী যারা আছেন বা মুক্তিযোদ্ধা যারা আছেন তারা কলেজে কি বেশে ঢুকেছিল? ফকিরের বেশে, কুলির বেশে, পাগলের বেশে, ধর বেশে? ধর বেশে। কোন বেশে তোমার হচ্ছে এই মিসক্রিয়েন্টরা তোমার হচ্ছে কলেজ গেট দিয়ে পাস করেছিল বা কলেজ গেটে ঢুকেছিল? হ্যাঁ 26-এর বি, কুলির ভেসে। কুলির ভেসে বা কুলির ছদ্মবেশ নিয়ে তোমার হচ্ছে এই মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল, মিসক্রিয়েন্টরা আলমারি নিয়ে আসছিল আর কি, ঠিক আছে? তার সঠিক উত্তর হচ্ছে এই কুলির ভেসে বা কুলির ছদ্মবেশে। ওকে তারপর আসি এই যে বে, নিম, ফি, বদ, বর ইত্যাদি কোন ভাষার উপসর্গ? অর্থাৎ বে, নিম, ফি, বদ, বর। এই যে আমরা জানি বেকার বর কম দরে বদনা না কিনে বেশি ফি দিয়ে নিম কিনলো। এই যে এই লাইনটা মনে রাখতে বলে তুমি ফার্সি যে উপসর্গগুলো আছে সবগুলো পাবা। মানে কি? বেকার বে, বর, এই যে বর, বেকার বে আছে, ব আছে, বর হচ্ছে
কার আছে, এই যে কার, বে কার, এই যে কার আছে, হ্যাঁ কার। তারপর হচ্ছে বদ না না কিনে, বদ না না কিনে, হ্যাঁ বেশি বেশি ফি দিয়ে, ফি এই যে ফি, এই যে ফি আছে। পরে নিম কিনলো, যে নিম আছে। তার বে ফি নি বাদ বর এগুলো সবগুলো কি ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গ। আসলে তোমাদের কাছে এটাও ক্লিয়ার হয়েছে, ফার্সি উপসর্গ। পরে আসি 24 নাম্বার, কি বলা হয়েছে, মিসক্রিয়েন্টরা, মিসক্রিয়েন্ট কুলি গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসাবে তারা কার নাম বলেছে, অর্থাৎ মিসক্রিয়েন্টরা কুলির বেশা অর্থাৎ গ্যাংয়ের সক্রিয় সদস্যরা কার নাম বলেছে, অর্থাৎ এটা কি প্রিন্সিপাল ও আফাজ আহমেদের নাম বলছে? না, ওদের নাম পড়ে নাই। ওনারা নুরুদের নাম বলছে, মিন্টুর নাম নাকি আব্দুল সত্তার মিন্টার নাম, কার নাম বলছে? মিসক্রিয়েন্টরা কার নাম বলছিল, যে তোমার হচ্ছে আমাদের হ্যাঁ সদস্যরা কার নাম বলেছিল, মানে কথা দিয়ে কথা নেওয়া আর কি, হ্যাঁ এরকম একটা এই করেছিল। হ্যাঁ বি নাম্বার, নুরুল হুদার নাম বলেছিল। মিসক্রিয়েন্ট কুলি গ্যাং এর সদস্যরা নুরুল হুদার নাম বলেছিল, তার মানে এটা পেয়ে গেলাম, নুরুল হুদার নাম বলেছিল। ওকে ভাই, পরে আসি, পরবর্তী প্রশ্ন আসি, যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আলমারি সাজানোর সময় কোন ঋতু চলছিল, অর্থাৎ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যখন আলমারি সাজাচ্ছিল তখন ঋতু কোনটা, তখন ঋতু কোনটা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ নাকি হেমন্ত, কোন ঋতু চলছিল যখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারিগুলো সাজানো হচ্ছিল? হ্যাঁ সঞ্জিত রেজা বলছো যে বি নাম্বারটা, অর্থাৎ বর্ষাকালে, এই তো গুড, বর্ষাকালে তোমার হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারিগুলো সাজানো হচ্ছিল। ওকে, তারপর আমরা পরবর্তী প্রশ্ন আসি, এটা হচ্ছে বর্ষাকালেই তো জুত, অর্থাৎ বর্ষাকালেই তো ভালো, সুবিধা বেশি, মানুষ বাইরে হইতে পারে না, মানে কাজগুলো করা খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ এই যে বর্ষাকালেই তো জুত, এই যে কথাটা, এই কথাটা কে বলে? কয়েকটি কুলি বলে, নুরুল হুদা বলে, ট্রান্সফরমারের কুলি নাকি হচ্ছে মিন্টু বলে, কে বলে যে বর্ষাকালেই তো জুত, মানে বর্ষাকালেই তো ভালো, মানে বর্ষাকালে তো কাজ করার সুবিধা? হ্যাঁ বলছে 30-এ একটা কুলি বলছে। ওকে, এই তো শুরু হচ্ছে একজন কুলি বলছিল যে বর্ষাকালেই তো জুত, বর্ষাকালেই তো জুত। ওকে, পরে আসি, দেখো এই যে এখানে বিপরীতার্থে পড়া এই উপসর্গটা যুক্ত কোনটি, অর্থাৎ এই পড়া উপসর্গটা যুক্ত হয়ে তোমার হচ্ছে বিপরীত অর্থ বুঝাইছে। কি অর্থ বুঝাইছে? বিপরীত অর্থ। দেখো তো এই পড়া কাজটা, না পড়া কাজটা বিপরীত বোঝা নাই, পরাকান্ত পরাকান্ত একই অর্থ বোঝাচ্ছে। তারপর হচ্ছে দেখো শন, পরাশন, আসন, পরাশন একই সেম বোঝাচ্ছে। পরাভাব, পরাভাব আলাদা জিনিস, মানে কি তাহলে এখানে তাহলে অবশ্যই এটা কি পরাভাব, মানে কি এটা কি বিপরীত অর্থ বোঝাচ্ছে, এটাই বিপরীত অর্থ বোঝাচ্ছে। 31-এর ডি নাম্বারটা। ওকে ভাইয়া, পরে আসি, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে এটা, মিলিটারি নুরুল হুদাকে একই প্রশ্ন করে জবাব না পেয়ে কি করে? তাকে থাপ্পড় মারে, তার মুখে ঘুষি মারে, তাকে দুধ পাউরুটি খাওয়ায় নাকি তাকে চাবুক মারে? হ্যাঁ মিলিটারিকে একই প্রশ্ন করে যখন উত্তর না পায় তখন তাকে কি করে? তাকে থাপ্পড় মারে, তাকে তার মুখে ঘুষি মারে, তার মুখে কি মারে? ঘুষি মারে। এইভাবে কোনটা সঠিক উত্তর হবে? ঘুষি মারে নাকি থাপ্পড় মারে? হ্যাঁ একটু কমেন্ট করে বলো যে তাকে কি করা হয়। এই তো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই বলছো যে সঠিক উত্তর বলে তাসমিন রাখতে হয়, তাসমিম বলছো, তারপরে ফিজ। ওকে ভাইয়া সবাই বলে দিছো, হ্যাঁ সবাই বলছো তাকে ঘুষি মারে। কি মারে ভাইয়া? ঘুষি মারে। ওকে, পরে দেখো ভাইয়া, নিচের কোনটি কৃতপ্রত্যয়ের উদাহরণ, অর্থাৎ কৃতপ্রত্যয় বোঝায় এরকম কোনটা বোঝাচ্ছে? কৃতপ্রত্যয় মানে কি? যেটাতে কাজ বোঝাচ্ছে, কাজ। এখন দেখো তো কি যুক্তব্য, কর্তব্য, ক্রি মানে কি? করা, তব্য মানে যেটা উচিত, যেটা করা উচিত। তার মানে এখানে কি প্রথমটাই পাই গেলাম আমরা, এটা কি এটা কি কৃতপ্রত্যয়, যে ক্রিয়া আছে মানে ক্রিয়া করা বোঝায়। ত্রব্য মানে হচ্ছে যেটা করা উচিত, মানে কি যুক্তব্য মানে কর্তব্য, মানে যেটা আমাকে করা উচিত বা আমার করা উচিত। এটা কি সঠিক উত্তর হচ্ছে এটা? শেষ। হ্যাঁ এই নাম্বারটা, হ্যাঁ 33-এর এ নাম্বার। হ্যাঁ পরে দেখো ভাইয়া, এই যে আসি কি বলছে, কিছুদিন আগে কলেজে মোট কতটি আলমারি কেনা হয়েছে বলো তো? কয়টা আলমারি? যে একটু আগে যে আলমারি নিয়ে কথা বলতেছি, এখন বলো যে কয়টি আলমারি তোমার হচ্ছে কেনা হয়েছিল কলেজের জন্য? কয়টি আলমারি কেনা হয়েছিল? 5টি, 3টি, 10টি নাকি হচ্ছে, হ্যাঁ আমাকে বল 34-এর উত্তর কি হবে? 34।
এই তো গুড, সময় বলছো, সবাই একটু বলো ভাইয়া এই যে প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা পেলাম কিছুদিন আগে কলেজে মোট কত আলমারি কেনা হয়েছে, উত্তর হচ্ছে 10টি আলমারি কিনা হয়েছিল, 10টি আলমারি কিনা হয়েছে। পরবর্তী প্রশ্ন আসি, দেখো নিচের কোনটি কৃদন্ত শব্দ অর্থাৎ ক্রিয়াজাত শব্দ, মানে ক্রিয়া থেকে আসছে। হ্যাঁ দেখো তো স্থায়ী যে শব্দটা আছে, স্থায়ী চরিত্র থেকে আসছে, চরিত্র একটা গুণ, এটা কি অবশ্যই ক্রিয়াবাচক শব্দ না। চাষি এটা হবে না, বলা হচ্ছে রাষ্ট্রীয়, রাষ্ট্র এটার নাম। স্থায়ী থেকে, স্থায়ী মানে হওয়া আর কি, এরকম বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে কৃদন্ত শব্দ। ওকে তারপর আসি যে 36 নাম্বার কি বলছে, 36 না 37 দেখি আমরা, নিচে কোনটি তদন্ত শব্দ, এটাও লাগবে না। হ্যাঁ দেখো এটা আসে, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা উপসর্গ হিসাবে আ এর ব্যবহার কোনটি, অর্থাৎ খেয়াল করো এখানে সবগুলোতে আ আছে, সবগুলোতে কি আছে, আ আছে, বাট বাংলা শব্দ কোনটা। এখানে সবগুলোতে আ থাকা সত্ত্বেও সবগুলো কি না, বাংলা না, একটা মাত্র বাংলা। এখন বাংলা কোনটা, আভাস, আগমন, আগাছা, বলো একটু কষ্ট করে বলো যে এখন কোনটা হবে। হ্যাঁ বাংলা উপসর্গ হিসাবে আ এর ব্যবহার কোনটা, আকণ্ঠ, আভাস, আগমন নাকি আগাছা, কোনটা? সবাই একটু কমেন্ট করে বলো যে কোনটা সঠিক উত্তর হবে, আগাছা হবে, আগমন হবে। খেয়াল করো তুমি কিভাবে বসবা, বাংলা কিভাবে বসবে। আমি জানি যে এই যে আ সু বি পড়েছে নি, এই 4টে উপসর্গ বাংলাতেও আছে, তৎসমতা আছে। এখন তুমি কিভাবে বসবা, যেটা বাংলা উপসর্গ এটা তৎসম উপসর্গ, কিভাবে বসবা তুমি দেখি শব্দ দেখে বসবা। দেখো তো এই কাণ্ঠ, আকণ্ঠ, এই কণ্ঠ যে শব্দটা আছে এটা কি শব্দ, মূর্ধন্য আছে, তার মূর্ধন্য কোন শব্দ থাকে, তৎসম শব্দ থাকে। তার মানে কি এই যে আটা কি তৎসম উপসর্গ। যদি দেখো কোনো শব্দের মধ্যে মূর্ধন্য আছে, মূর্ধন্য সহ আছে, খিউ আছে, হ্যাঁ এগুলো যদি থাকে তার মানে বুঝে নিবা ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে তোমার হ্যাঁ তৎসম শব্দ বা তৎসম উপসর্গ। আভাস, এই যে আভাস শব্দটা তৎসম, জাতিগতভাবে তৎসম। আগমন, গম শব্দটা কি তৎসম, বাট এই আগাছা, গাছা শব্দটা বাংলা, আ যুক্ত হচ্ছে এটা বাংলা উপসর্গ, শেষ। তার মানে আগাছা শব্দটা হচ্ছে তৎসম বাংলা। ওকে নুরুল হুদা বেটে খাটো শরীরটাকে মিলিটারিরা কি করে, পিটিয়ে লম্বা করে, গরম পানিতে ডুবায়, ছাদে লাগানো আংটার সাথে ঝুলিয়ে দেয় নাকি ফাঁসি দেয়, নাকি কোনটা বলো তো? এই বেটে খাটো যে শরীরটা এটা মিলিটারিরা কি করে, এটা কি ছাদে লাগানো আংটার সাথে ঝুলিয়ে দেয়, ছাদে লাগানো আংটার সাথে ঝুলিয়ে দেয়। হ্যাঁ 29-এর কি, 39-এর কি হবে? হ্যাঁ 39-এর সি বলে দিছো। হ্যাঁ 39-এর সি নাম্বার, অর্থাৎ ছাদে লাগানো আংটার সাথে ঝুলিয়ে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন চলে আসি ভাইয়া, এই যে রামদা, দেখো সর্বশেষ প্রশ্ন, রামদা যেটা আছে এই রামদাটা আমরা যদি দেখি, বিশ্লেষণ করি বা ভাবি, বলি এই রামদা শব্দটা যদি আমি দেখো, রামদা শব্দ রাম আছে, উপসর্গটি ব্যবহৃত হয় ধারালো অর্থে, বৃহৎ অর্থে, ভয়ঙ্কর অর্থে, বিশেষ অর্থে। খেয়াল করো তো, আমি বললাম দা, কি বললাম, দা বলো, একটা দা দিয়ে কাটে না, দা বললাম। এর আগে যদি আমি কি লাগাই, রাম লাগাই, কি লাগাই, কি লাগালাম, রাম লাগাইলাম। এখন কি হলো, রামদা। এখন আমাকে বলো তো, দা ছোট, রামদা কোনটা বড়, দা ছোট না রামদা বড়, মানে কোনটা ছোট? অবশ্যই দা ছোট, রামদা বড়। তার মানে কি, যখন আমি রাম লাগালাম তখন কি হইলো, বড় হয়ে গেল। তাহলে মানে কি বোঝাচ্ছে, বৃহৎ অর্থ বোঝাচ্ছে। যখন রাম ইউজ করি তখন সেটা কি হবে, বৃহৎ অর্থ বোঝাবে। ওকে তাহলে আমরা 40টা কোশ্চেন শেষ করলাম, আমরা বোঝার চেষ্টা করলাম। তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নেই, খুব সন্নিকটে চলে আসছে। নিজেকে বোঝাও, নিজে যাচ করো এবং নিজেকে প্রিপেয়ার্ড করো যে পরীক্ষা দিবা, পরীক্ষার ময়দানে যাওয়ার জন্য 1 ঘন্টা যে সময় পাবা তুমি, ওই 1 ঘন্টাকে তুমি কিভাবে ইনপুট দিবা, তোমার ভিতরে যা সবগুলো ইনপুট দিবা সেই চেষ্টা করো। ইনশাআল্লাহ আশা করি ভালো একটা ফিডব্যাক পাবা। তো তোমাদেরকে প্রতিনিয়ত বলি, আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো করে আসছি, তার ধারাবাহিকতা তোমাদের পরীক্ষা এক পর্যন্ত আমাদের ক্লাসগুলো চলবে ইনশাআল্লাহ। তো তোমরা চেষ্টা করবে তোমাদের সফলতাকে আঁকড়ে ধরার জন্য, তোমাদের পরিশ্রমকে আঁকড়ে ধরার জন্য, পরিশ্রমের মাধ্যমে তুমি সফলতা ছিনিয়ে আনতে পারবে। তো আজকে ছিল এই পর্যন্ত। আমরা আজকে 52 দিনগুলো বলো, তারপর হচ্ছে রেইনকোট বলো, উপসর্গ বলো, তারপর প্রত্যয় বলো, সবগুলো আমরা একসাথে দেখলাম। আশা করি আরো পরবর্তী আমরা এরকম রিভিশন ক্লাস দিব, যাতে করে তোমার প্রস্তুতি আরো সুন্দর গোছানো হয়। তো আজকে ক্লাসে এ পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী আরো একটি অন্য ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।